হ্যালো বন্ধুরা, এটি আমার নিজের জীবনের কাহিনী লিখতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয় তো ক্ষমা করে দেবেন। আমার নাম আদিত্য দাস, বয়স ২৮, বিধবা মার সন্তান। মার নাম বুলি দাস, বয়স ৫০ বছর। আমার বাবা মারা গেছে আজ থেকে ১৬ বছর আগে, তখন আমি ১২ বছরের ছোট ছেলে। বাবা তার ৩ বছর আগে থেকে বিছানাশয্যা। আমাদের বাড়ি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি শহরে। জয়েন্ট ফ্যামিলি হলেও আমরা আলাদা বাড়িতে থাকি। আমাদের ২টি ঘর, সাথে রান্নাঘর আর বাথরুম। ছোট থেকেই মা বাবার সাথে ঘুমাতাম, তাই বড় হয়েও এই অভ্যাসটা রয়ে গেছে। মা আর আমি এক ঘরেই থাকি, আর আরেকটা ঘর এমনি স্টোর রুমের মতো করে পড়ে আছে। আমি ব্যাংক এমপ্লয়ি, তো সংসার ভালো মতোই চলে যায়। আমার হাইট ৫ ফুট ৭ ইঞ্চি, যোগাড়া করি তাই অ্যাথলেটিক বডি, সাথে মোটামুটি ভালো একটা আছে। আমার পার্টনারই গার্লফ্রেন্ড ছিল বলে, কিন্তু হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে ও মারা যায়, তারপর ডিপ্রেশনের দিকে চলে যায়। তখন মা তার ভালোবাসা ও যত্ন দিয়ে আমাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসে। আমার মায়ের সম্পর্কে একটু বলি। মায়ের হাইট খুব একটা লম্বা না, ৫ ফুট লম্বা, ওয়েট মোটামুটি ৫৫ কেজি, মোটামুটি ঠিকঠাক, গায়ের রং খুব ফর্সা, পেটে সিজারের কাটা দাগ আছে। আমি হবার পর কিছু কমপ্লিকেশনস দেখা দেয়া, তাই বাবা মা আর দ্বিতীয় সন্তানের প্ল্যান করে না, ও সেই হিসেবে বাচ্চা না নেবার জন্য অপারেশন করিয়ে নেয়। বাবা চলে যাবার পর থেকে মা খুব চুপচাপ থাকতে শুরু করে, কিন্তু ধীরে ধীরে সবকিছু মানিয়ে নেয়। ও আমার মুখ দেখে বেঁচে থাকে। ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার পর খুব নেট করে টাইম পাস করার চেষ্টা করি, আর নেট করতে করতে গল্পর দিকে ধীরে ধীরে ঝুঁকতে থাকে। মা ছেলে গল্প পড়ে প্রথম খুব গিল্টি ফিলিং হয়, তারপর আস্তে আস্তে সেটা অভ্যাসে পরিণত হয়। মাকে যে আমি খুব ভালোবাসি ও শ্রদ্ধা করি, সেটা ধীরে ধীরে অভ্যাসেতে পরিণত হয়। আমি মার কথা ভেবে লুকিয়ে লুকিয়ে ভাবতে থাকি। এই চিন্তা আমার রাতের ঘুম চলে যায়। মায়ের সাথে এক বিছানাতে ঘুমাই, তাই শুয়ে শুয়ে নিজের ডলতে থাকি প্যান্টের উপর দিয়ে, আর ভাবতে থাকি মা আমাকে কত ভালোবাসে, আমার জন্য কত কিছু করে, কিন্তু আমি মার জন্য কিছু করতে পারিনি। বাবা বেঁচে থাকতেও ব্যবসার কাজে বাইরে বাইরে থাকত, তাই মার থেকে খুব বঞ্চিত। ১৯ বছর ধরে অভুক্ত মা, তারও সুখের পুরো অধিকার আছে। এদিকে আমিও নিজের লাস্ট ২ বছর থেকে বঞ্চিত। আমারও শরীর চাইছে, তাই আমি ডিসিশন নিয়ে ফেলি মাকে আমি সব দিক দিয়ে সুখী করব। মাকে শ্রদ্ধা, ভালোবাসা, যত্ন, সুখ দিয়ে তার সমস্ত কষ্ট যতটা পারি দূর করব। আর তাকে আমি কতটা ভালোবাসি সেটাও বোঝাবো। ও অবশ্যই নিজেরও জ্বালা মেটাবো, কিন্তু কিভাবে কি করব বুঝতে পারি না। আবার এটাও ভাবি, যদি আমার নিজের মতন করে মাকে ভালোবাসার ব্যাপারটা মা যদি মেনে না নিতে পারে আর উল্টে কষ্ট পায়, তাহলে হিতে বিপরীত হয়ে যাবে। লো ব্লাড প্রেশার আছে, সাথে সামান্য থাইরয়েড, তাই নিজের মনের সাথে লড়াই করতে থাকি। মা এমনিতে খুব শান্তশিষ্ট মহিলা, কখনো ঝগড়াঝাটি করে না। আমি মার সাথে সব গল্প করি, শুধু নিজের মনে সুপ্ত অবৈধ বাসনার গল্প ছাড়া। বই পড়ি, গল্পে নিজের মাকে ভেবে আপ ডাউন করে ফেলি। এভাবেই দিন কাটতে থাকে। এরপর মা কিছুদিন অসুস্থ হয়। তোমার যত্ন করি যাতে মার আরও কাছাকাছি আসতে পারি। মা আমার যত্ন দেখে বলে আমি অনেক দায়িত্বশীল হয়ে গেছি। শুনে খুব খুশি হই। মা এমনিতে সুস্থ হয়। তোমার যত্ন করি যাতে মার আরও কাছাকাছি আসতে পারি। মা আমার যত্ন দেখে বলে আমি অনেক দায়িত্বশীল হয়ে গেছি। শুনে খুব খুশি হই। মা এমনিতেই আমার সামনে কাপড় চেঞ্জ করত, তবে পরার থাকলে অন্য ঘরে গিয়ে চেঞ্জ করত, সেটা আমি দেখেছি। মার সাথে আন্ডারগার্মেন্টস কিনতে পর্যন্ত গেছি। মা অসুস্থ ছিল যখন, তখন মাকে খাইয়ে দিতাম, ধরে ধরে বাথরুমে নিয়ে যেতাম। বিভিন্ন কায়দায় তাকে টাচ করতাম, তবে কখনো টাচ করতাম না। ভুল করে ১-২ বার টাচ হয়ে গেছিল, সাথে সাথে সরি বলে ফেলেছিলাম। মাও কিছু মনে করেনি। মাকে সুখ না দিতে পারাতে ভিতরে ভিতরে খুব কষ্ট পাচ্ছিলাম ও খুব অন্যমনস্ক হয়ে পড়ছিলাম। ভুলভাল জায়গায়তে বইগুলো রেখে দিতাম। হঠাৎ করে একদিন আমার ওয়ার্ডের বেয়ে না রেখে ল্যাপটপের নিচে রেখে অফিস চলে গিয়েছিলাম। অফিস গিয়ে মনে পড়ে বইয়ের কথা। তখন খুব ভয়ে ভয়ে থাকি যে যদি মার হাতে বইটা পড়ে যায় তো মা খুব কষ্ট পাবে, সাথে রেগেও যাবে। এভাবেই দিন কাটে। সন্ধেবেলা বাড়ি ফিরে দেখি বইটা সেখানে নেই। তখন বুঝতে পারি সেটা মায়ের হাতে পড়েছে। আমি খুব ভয় পেয়ে যাই, অথচ মাকে দেখে বুঝতে পারি না মা রেগে আছে না কষ্ট পেয়েছে। বাড়িতে মা বেশিরভাগ সময় পড়ে থাকে, সেদিনও তাই পড়েছিল, কোনো পড়ে রাতে ঘুমায় না।
মাকে একবার দেখেছিলাম যখন মা স্নান করে এসে কাপড় ছাড়ছিল। মা ভেবেছিল আমি ঘুমিয়ে আছি, তাই বিছানার থেকে একটু দূরে কাপড় ছাড়ছিল। আমি মায়ের দেখতে পেয়েছিলাম, আর হালকা দেখতে পেয়েছিলাম। এটা বুঝেছিলাম মার মাঠের ওপর হালকা ঘাস পাতা আছে, খুব বেশি নেই। সেদিন সাবলো আপ ডাউন করে সবচেয়ে বেশি বেরিয়েছিল আমার মোসেল থেকে। আমার বের হতে এমনিতেই টাইম লাগে, তবে সেদিন একটু একটু বেশি টাইম লেগেছিল। শুতে যাব এমন সময় মা হঠাৎ করে বলল, বাবু, তোর সাথে আমার কিছু কথা আছে কি? আমি তখন ভয়ে ভয়ে বলি, কি বলো মা? তখন মা বলেছে, বাবু, আমাদের স্টাডি টেবিলে বাড়ির যে ল্যাপটপ আছে তার নিচে আজকে একটা বই পেয়েছি, গল্প সব। তুই এগুলো পড়িস? আমি খুব লজ্জা পেয়ে যাই ও বলি, হ্যাঁ মা, কখনো কখনো। তখন মা একটু রেগে বলে, কেন বাবু, এত বাজে বই কেন পড়িস? আমি একটু পরে দেখেছি, তবে পুরোটা পড়তে পারিনি। এত মা ছেলের কাহিনী, কতদিন ধরে এগুলো পড়িস? তখন আমি বলি, গত 1 বছর থেকে প্রায় রেগুলার পড়ি। তখন মা বলে, অন্য গল্প হলেও চলে, কিন্তু তুই তো শুধু মা ছেলের গল্প পড়িস, যেটা খুব খারাপ ব্যাপার। আমি তখন বলি, মা, প্রথম প্রথম আমার খুব গিল্টি ফিলিং হতো, বাট পরে অভ্যাসে পরিণত। হওয়ার মা ছেলের গল্প পড়েই আমি হই। তখন সেই কথা শুনে মা একটু কান্না করে আর বলে, শেষ পর্যন্ত মা ছেলের গল্প। আমি মাকে সান্ত্বনা দিই আর একটু সাহস নিয়ে বলি, মা, আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি, কিন্তু কি করব, মা নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ একটু বেশি হয়। আমাকে ভুল বুঝো না তুমি। মা তখন বললে, তুই আমার কথা ভাবিস ওই সব গল্প পড়ে? তখন আমি বলি, মা, আমার মনে যত চিন্তা সব তোমাকে ঘিরে, সেটা ভালো হোক বা খারাপ। আমার প্রথম ভালোবাসা তুমি। মা এই কথা শুনে রাগ করে খুব জোরে চেঁচিয়ে ওঠে, তারপর অজোরে কান্না শুরু করে। আমি কি করব বুঝতে পারি না, তাই চুপচাপ ঘরের থেকে বেরিয়ে যাই। রাত 3টের দিকে মা ঘরের থেকে বেরিয়ে আমাকে ডেকে ঘরে আসতে বলে। আমি প্রথমে আসতে চাই না, কিন্তু শেষ পর্যন্ত মার জোরাজোরিতে ঘরে ফিরে আসি। মা ঘরে এসে আমাকে সরি বলে আর বলে, বাবু, এই বয়সে ছেলেরা একটু বেশি হয়, সেটা নর্মাল ব্যাপার, কিন্তু মাকে ভেবে এইসব বই পড়া বড় অ্যাবনর্মাল ব্যাপারও। তারপর আমি মাকে রিটার্ন অ্যাসিওরি বলি আর বলি, মা, আমি চেষ্টা করব এই নেশাটা আস্তে আস্তে দূর করতে। চেষ্টা যে আমি করব সেটা আমি প্রমিস করলাম। তারপর চুপচাপ শুয়ে পড়ি, তবে মনে মনে এটা ডিসিশন নিয়ে ফেলি। তবে কোনো জোর জবরদস্তি করে ট্যাবলেট খাইয়ে বা ঘুমের ওষুধ খাইয়ে না, আমি মাকে মার নিজের ইচ্ছাতে। কারণ আমি মধ্যে দিয়ে আমি আমার বিধবা মাকে এটা জানান দিতে চাই যে আমি তাকে কতটা ভালোবাসি, আর তার সম্পূর্ণ দায়িত্ব নেবার উপযুক্ত আমি হয়েছি। যেমন ভাবা তেমন কাজ। আমি মারের প্রতি আরও আকৃষ্ট হয়ে যেতে থাকি ও খুব সাবধানে তার দিকে নজর দিতে থাকি, যেন মা কিছু বুঝতে না পারে। কিন্তু মা তো মাই, তাই কিছুটা হলেও বুঝতে পারে আমি তাকে খারাপ নজরে দেখছি। তাই মা আর আমার সামনে চেঞ্জ করে না। খেয়াল করলাম আমাদের দুজনের মাঝে কলবালিশ রেখে দেয়া, কারণ আমি দেখেছি মা সকালে স্নান করে মেলে দিয়েছে দড়িতে। আমিও হাল ছাড়ি না, শিলাজিৎ খাওয়া শুরু করি, সাথে আরও অন্যান্য এক্সারসাইজ করি ও নানান রকম রিসার্চ করতে থাকি, এই আশায় যে যদি কোনোদিন সুযোগ আসে তোমাকে একেবারেই আমার জানিয়ে দেব। আমার মার চিন্তা থেকে অনেক বেশি, কারণ মা বাবা ছাড়া আর কারো সাথে কোনোদিনও করেনি। মার অভুক্ত আছে প্রায় 19 বছর। বাবার দেখেছিলাম কয়েকবার, আমার থেকে অনেক ছোট আর পাতলা, আর বাবা বেশিক্ষণ পারতও না, 4 মিনিটেই শেষ হয়ে যেত। আমার এমনিতেই ধরে রাখার ক্ষমতা ভালো, কিন্তু আমি চাই আমার ধরে রাখার ক্ষমতা এতটা বেড়ে যায় যেন সুযোগ আসলে মাকে একবার সন্তুষ্টি ও কাহেল দুটোই একসাথে করতে পারি। এই ভেবে ডাক্তারও দেখাই ও পরামর্শ অনুযায়ী চলতে থাকি, আর আপ ডাউন করা অনেক কমিয়ে দিই। যদি সম্ভবের সুযোগ আসে তার আগে আপ ডাউন করলে হোল্ডিং পাওয়ার আরও বেড়ে যায়। সে হিসেবে চলতে থাকি। মার সাথে খুব নর্মাল থাকার চেষ্টা করি, কিন্তু আগের মতো আর মার সাথে গল্প করি না। অতিরিক্ত বাড়িয়ে দিবে আপ ডাউন খুব কম করতে শুরু করি। ও ধীরে ধীরে বুঝতে পারি আমার ধরে রাখার ক্ষমতা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এভাবে চলতে চলতে 3 মাস পেরিয়ে যায়।
আর মার ৫১তম জন্মদিনের ২ দিন আগে মা আমাকে হঠাৎ করে জিজ্ঞেস করে যে আমার কি হয়েছে যে আমি আর আগের মতো মার সাথে গল্প করি না। তখন মাকে বলি, মা, আমার কাজের চাপ একটু বেড়েছে, তাই সময় বের করতে পারছি না। এটা শুনে মা একটু উদাস হয়ে যায়। তারপর আমি আমার সেই চেষ্টাটাকে একটু এগিয়ে নিয়ে যাবার চিন্তা করি, কারণ মার চোখে আমার এই ইচ্ছেকৃত অবহেলাটাকে অনেক দুঃখী করে দিয়েছে। আমি মাকে তখন জিজ্ঞেস করি, মা, এই বার্থডেতে তুমি কি গিফট নেবে? মা তখন কান্না শুরু করে আর বলে, বাবু, তোর মুখ দেখেই বেঁচে আছি। বয়স আমার আস্তে আস্তে বাড়ছে। এই বুড়ো বয়সে আমাকে এভাবে অবহেলিত করে অসহায় করে দিস না প্লিজ। আমি আর পারছি না। গেমার চোখে জল দেখে আমারও একটু খারাপ লাগল। আমি তখন মুড ঠিক করার জন্য বললাম, মা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, কিন্তু সেদিনের ঘটনার পর তুমিও একটু সাবধান হয়ে গেছ, তাই আমি নিজেকে গুটিয়ে ফেলেছি। আমি হয়তো অবৈধ চিন্তা করে ভুল করেছি, কিন্তু অবৈধ চিন্তার মধ্যেও আমার তোমার প্রতি অগাধ শ্রদ্ধা আর ভালোবাসাকে তুমি বুঝলে না, এটাই আমাকে কষ্ট দিয়েছে। নিজের মাকে পৃথিবীর সব সুখ দিতে চাওয়াটা যদি নোংরা হয়, তাহলে আমি পৃথিবীর সবচেয়ে নোংরা মানুষ। আর শেষ কথা, তুমি আমার মা, আমার সবচেয়ে শ্রদ্ধা ও ভালোবাসার মানুষ। ছিলে, আছো আর সারা জীবন থাকবে। আমার চোখে দেখলে তুমি এখনও আমার পৃথিবীর সবচেয়ে সুখী, আকর্ষণীয় নারী। এই বলে মার কপালে একটা দীপ আদর করি আর বলি, এবার বল, কি গিফট নেবে তোমার ছেলের কাছে? মা একটু স্বাভাবিক হল, তবু একটু গম্ভীর হয়ে বলল, তুই যা আনবি, আমি খুশি হব। বাইরে থেকে মার প্রিয় পাপড়ি চাট এনে দুজন মিলে খেলাম। আমি হালকা সুযোগ দেখতে পাচ্ছি, তাই আরও বেশি করে এক্সারসাইজ করা শুরু করলাম। পরদিন মার জন্য একটা সোনার চেন আর শাড়ি কিনে বাড়ি আসলাম এবং সেটাকে লুকিয়ে রাখলাম। রাতে যখন শুতে যাব, দেখলাম মা আগের মতো আর কলবালিশ দিয়ে রাখেনি। আমার একটু মাথা ধরেছিল, তাই মা বান দিয়ে ভালো করে ম্যাসাজ করে দিল। আর তারপর আমি আর মা দুজনে ঘুমিয়ে পড়লাম। রাতে যখন ঘুম ভেঙে মাকে দেখলাম, মার এত মোটা আসক্ত হয়ে গেল যে আমার বাইরে বেরিয়ে আসতে চাইছে। আমি কোনো মতে নিজেকে করে নিয়ে বাথরুমে গিয়ে পেচ্ছাপ করে জল খেয়ে নিজেকে একটু কন্ট্রোল করলাম আগামী দিনের আশায়। সকালে আমি আগে উঠলাম, উঠে মার জন্য চা বানালাম আর ঘরে এসে মার কপালে একটা দিয়ে মাকে হ্যাপি বার্থডে বলে ঘুম থেকে তুললাম। মাও আমাকে হাঁক দিল। তারপর আমরা ঘুম থেকে উঠে একসাথে চা খেলাম। তারপর মা খাবার বানাতে চলে গেল আর আমি রেডি হতে গেলাম অফিসের জন্য। বাথরুমে গিয়ে মার কথা ভেবে আসক্ত হয়ে গেলাম, কিন্তু তারপর রাতে একটা স্লিম চান্স আছে ভেবে আপ ডাউন করলাম না। আর ভাবলাম কাল শনিবার, তারপর রবিবার, আর সোমবার ন্যাশনাল হলিডে, অফিস বন্ধ। তো হাতে পুরো ৩ দিন আর আজ রাত আছে। মাকে আমার করে তুলতে হবে। মার নিজের ইচ্ছাতে আর প্ল্যান মতো নতুন রগরকে বিধবা মা ও ছেলে গল্পর বইয়ের একটা নতুন গল্পের মধ্যে পেন ঢুকিয়ে মার ওষুধের ড্রয়ারের মধ্যে রেখে দিলাম। তারপর ব্রেকফাস্ট করে মাকে ডেকে এক করে মার গিফটগুলো দিলাম আর পিছন থেকে লুকিয়ে মার গলায় সোনার চেনটা পরিয়ে দিলাম। মা খুব খুশি হল। তারপর ব্যাগ থেকে শাড়ি গ্লুজ দেখে যেই মা লজ্জা পেয়ে গেল, বলল, এগুলো কেন এনেছিস আর তুই জানলি কি করে? তখন আমি বললাম, তোমার আমি দেখেছি আগেই, একটু ভালো কোয়ালিটি। মা একটু গম্ভীর হয়ে বলল, এগুলোর দরকার ছিল না আগে। তখন আমি বললাম, তোমার বার্থডেতে সবই যখন আনছি তো এগুলো বাদ যাবে কেন? আর এরপর থেকে তোমার যা লাগবে সব আমি এনে দিব। তোমার ছেলে এখন বড় হয়েছে, ছোটবেলায় তুমি আমার সব করেছ, এখন থেকে আমি তোমার সব করব। তুমি চিন্তা করো না, আর এই সামান্য বিষয় নিয়ে রাগ করে থেকো না। তোমার দুঃখ হলে আমারও খুব কষ্ট হয় বলে মাকে কপালে আর একটা করলাম ও পায়ে প্রণাম করে অফিস চলে গেলাম। অফিস গিয়ে কাজে মন নেই, খালি ভাবছি মা গল্পটা পড়বে তো, আমার ভালোবাসাটা বুঝবে তো। এই ৩ দিনে সফল না হলে আর খুব একটা চেষ্টা করব না। আর যদি দেখি বাড়ি গিয়ে প্ল্যান অনুযায়ী কিছুই হয়নি, আর প্ল্যান সফল হলে তো কোনো কথাই নেই। ৫টায় অফিস শেষ হলে সাথে সাথে মার জন্য কেক নিয়ে সাথে বিরিয়ানি ও আইসক্রিম নিয়ে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরেই দেখি খুব গম্ভীর পরিবেশ। আমি বুঝলাম আমার প্ল্যান সফল হয়নি, তাই খুব হতাশ হয়ে বাথরুমে স্নান করতে গেলাম আর ভাবলাম আজ রাতেই হাতের কাজ করে নেব। আমার বিধবা মা আমার কাম জড়ানো ভালোবাসা বুঝবেই না, আমাকে কষ্ট দেবে আর নিজেও হয়তো ছটফট করবে। আমি বেরিয়ে একটু বাইরে গেলাম ও মার জন্য একটা পারফিউম কিনে বাড়ি ফিরলাম। এসেই মাকে বললাম, মা, কেক কেটে খাওয়া দাওয়া করে নি, আমি তারপর একটু ঘুমাবো, খুব ক্লান্ত। মা তাড়াতাড়ি করে স্টোর রুমে গেল।
আর একটু পর আমার দেয়া শাড়ি পরে এলো, কিন্তু মা খুব গম্ভীর। আমি মাকে থ্যাংক ইউ বললাম আমার গিফটগুলো পরার জন্য। এরপর মাও আমি দুজন মিলে কেক কাটলাম, মন খারাপ নিয়ে হালকা সেলিব্রেশন করলাম। তারপরই হঠাৎ মা বলল, হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি খেয়ে নি, তারপর আমার তোর সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে, আলোচনা হয়ে গেলে আমিও ঘুমিয়ে পড়ব। আমি বললাম ঠিক আছে মা। এরপর আমরা বিরিয়ানি খেলাম, আইসক্রিম খেলাম। খেতে খেতেই মাকে বললাম, একটু পারফিউমটা দেখো না, পছন্দ হয়েছে কিনা। তো মা বলল পরে দেখব, বলেই শাড়ি ছাড়তে ঘরে চলে গেল। আমি বললাম থাক না শাড়িটা। তো মা বলল দরকার নেই, বাসন ধুতে হবে, নোংরা হয়ে যাবে। মা খুব গম্ভীরভাবে কথাটা বলে ঘরে চলে গেল। আমি খুব হতাশ হয়ে গেলাম। তারপর মা বেরোলেই আমি স্নান করব বলে বাথরুমে চলে গেলাম। বাথরুম গিয়ে রাগ আমার নাম করে হাত ব্যথা হয়ে গেল, তাও পড়ছে না। প্রায় ৩০ মিনিট পরে প্রচুর বেরোলো জেনফায়ারা, পুরো কোমর মেঝেতে পড়ল। আমি অবাক হয়ে ভাবতে লাগলাম, এতদিন না কিছু করার পরেও এত টাইম লাগলো বেরোতে। তাহলে মা যদি রাজি থাকত, মাকে আজ আপন করে নিয়ে পাগল করে দিতাম। কিন্তু কি আর করা যাবে, বেশি চেষ্টা করলে মা ছেলের সম্পর্কটা খারাপ হয়ে যাবে। সারা জীবনের জন্য আজই মিটিয়ে নেব সব। স্নান করে বেরিয়ে ঘরে গিয়ে চেঞ্জ করে একটা স্যান্ডো গেঞ্জি পরে শোবার জন্য রেডি হলাম। এত বেরোনোর পর জেন চাহিদাটা বেড়ে গেছে। মাও স্নান করে বাথরুম থেকে পুরো রেডি হয়ে বেরোলো, ফলে আমার আর কিছু দেখা হলো না। আমি বালিশ রেডি করলাম, মশারি টানাতে যাব, দেখলাম মশারির দড়ি ছিঁড়ে গেছে, তাই সেটা বাদ দিলাম। এবার মা সব বন্ধ করে ঘরে এলো, জলের জগ ও গ্লাস নিয়ে, যেমনটা রোজ এনে। তারপর মেন দরজা বন্ধ করে ঠাকুর প্রণাম করে সোজা বিছানায় এসে বসল। আর আমাকে বলল বসতে। আমি ভয়ে ভয়ে নিয়ে বসলাম। তারপর মা আমাকে একটা জোরে চড় মারল আর বলল, বাবু, আমি ভাবতে পারিনি তুই এতটা খারাপ হয়ে গেছিস। সেদিনের ঘটনার পর নিজেকে আমার কাছ থেকে সরিয়ে নিলি। এখনও রোজ মা ছেলে গল্পগুলো পড়িস। আমাকে কথা দিয়েছিলি এগুলো বন্ধ করবি, এগুলো পাপ। আজকে সকালে ব্রেকফাস্টের পরের ওষুধ খেতে গিয়ে দেখি ড্রয়ের এসেই বই পড়ছিলিস নিশ্চয়। আমি রাগের চোটে 2 গল্প পড়লাম। প্রথমটা একটু ঘৃণয়, কিন্তু পরেরটা নিজের ইচ্ছাতে। আমি দেখতে চাইছিলাম কি এমন পাস এই বইগুলো পড়ে। তারপর বুঝলাম তুই বসে এগুলো পড়িস। এবার মাথার দিব্যি দিয়ে বল, কেন এগুলো পড়িস, কি ভাবিস, আর ছাড়তে কেন পারছিস না। বলেই মা কাঁদল অল্প। তারপর আমি মাকে বলতে শুরু করলাম, মা, আমি এই বইগুলো পড়া বন্ধ করতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আমি এগুলো পড়ে শিহরিত হই। পিতা চলে যাবার পর থেকে তুমি আমাকে যখন যত্ন নিতে, তখন থেকেই তোমার প্রতি আমি আকৃষ্ট হই। পিতাকে আমি ভালোবাসলেও ওর সাথে কখনো কিছু করার সুযোগ হয়নি। মিছে কথা বললাম, তোমার প্রতি আমার ভালোবাসা থেকেই এ ভাব সৃষ্টি হয়। আর আমি ভাবতে থাকি মাকে সব রকম সুখ দেবার দায়িত্ব শুধু আমার। তোমার এই অংশ, তাই আমার উপর তোমার সবচেয়ে বেশি অধিকার, তোমার উপরও আমার সবচেয়ে বেশি অধিকার। আমি তোমাকে নিজের থেকে বেশি ভালোবাসি, শ্রদ্ধা করি, তাই তোমার মানসিক সুখ দেবার দায়িত্ব আমার। এটা আমার নিখাত ভালোবাসা ছাড়া আর কিছু না। মা তখন বলে, কি আমাকে নিয়ে সুখের কথা ভাবিস আর হাতের কাজ করিস? আমি তখন বলি, আগে হাতের কাজ করতাম, রোজ দিনে 3 বার বই পড়ে তোমার কথা ভেবে। কিন্তু এখন বই পড়া বেড়ে গেছে, কিন্তু হাতের কাজ খুব কম করি। আর হ্যাঁ, তোমাকে ছাড়া কারো কথা ভাবি না, এটা আমার ভালোবাসা। কিন্তু তুমি না বুঝলে কে বুঝবে ভগবান জানে। মা বললেছে, বাবু, এটা তো পাপ, লোকে জানলে কি হবে ভেবে দেখ। আমি সাথে সাথে বললাম, মাবো, কেউ কোনোদিন জানবে না। আমি তোমাকে যেমনটা শ্রদ্ধা করতাম তেমনটাই করব। তুমি আমার মা ছিলে আর মাই থাকবে। আমাকে বড় করতে তুমি অনেক কষ্ট করেছ, এবার তোমার যত্ন নেবার দায়িত্ব আমার। 16 বছরের ওপরে হয়ে গেল বাবা নেই। তুমি কারো কাছে যাওনি আমি জানি। আমিও 28 বছর থেকে অভুক্ত মাগো। আমার জীবনের সব শুরুতে তুমি থাকো মা। আমাকেও একটা সুযোগ দাও। যতদিন তোমার খিদে আছে আমাকে আপন করে নাও। আমার ভালোবাসাকে এভাবে হাঁটতে দিও না। মা তখন ফুপিয়ে ফুপিয়ে একটু কাঁদল। তারপর বলল, বাবু, আমাকে অসহায় করে দিস না। তোর ভালোবাসা হারবে না, কিন্তু এরপরে সব আগের মতো থাকবে। তো আমি মার হাত ধরে বললাম, তোমার ছেলে তোমারই থাকবে, তুমি আমার পরম পূজনীয় মাই থাকবে। তো মা বলল, জানালা বন্ধ করে পর্দাগুলো নামিয়ে দে আর এসিটা চালিয়ে দে। আমি তাই করলাম। এবার মা লাইটটা অফ করতে বললে আমি বললাম থাক। মা বলল, লজ্জা লাগছে। আমি বললাম, ওটা আমি সামলে নেব,
তুমি শুধু অনুমতি দাও। মা তখন হালকা কাঁদল আর বলল, আমাকে আপন করে ভালোবাসা দে বাবু, আমিও বড় অভাগীরে, ১৯ বছর থেকে অভুক্ত। আমি সাথে সাথেই মাকে একটা প্রণাম করলাম, পা ধরে। মা অবাক হল, বলল, এটা কেন? আমি বললাম, তুমি আমার সবচেয়ে শ্রদ্ধার পাত্র, নতুন কিছু শুরু হচ্ছে, তোমার থেকে অনুমতি নিলাম, ভুল হলে ক্ষমা করে দিও, বলে মার কপালে দিলাম।